Oliver Mooney to share her insights with us. Thank you. শুভ সন্ধ্যা। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমি এসে পৌঁছতে দেরি হয়েছে। আমার 7:30টায় আসবার কথা ছিল, এসে পৌঁছতে অনেকক্ষণ দেরি হয়েছে। আমি একটু বেশি দূরে ছিলাম। যাই হোক, সবার কাছে ক্ষমা চাই। আজকে ক্যানাডিয়ান ফিলিং স্কুলের এক যুগ পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি Her Excellency Ms. Lily Nichols, High Commissioner of Canada to Bangladesh, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, এই স্কুলের সিইও এবং অন্যান্য যারা আছেন, অভিভাবক, শিক্ষক আর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় সর্বোপরি সরকার সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। 75-এর 15ই আগস্টের সকল শহীদকে, 3রা নভেম্বর 1975 কাল অভ্যন্তরে নিহত শহীদ জাতীয় চার নেতাকে, 71-এর 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। আজকে আমি এই ক্যানাডিয়ান ফিলিং স্কুলের অঙ্গ সংস্থা ক্যানাডিয়ান ফিলিং ইন্টারন্যাশনাল স্কুল, তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরে সত্যিই খুব আনন্দিত। অভিভাবকদের আস্থা আর ছাত্রছাত্রীদের ভালোবাসার পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটা দীর্ঘ পথে আপনাদের এই যে চলা, এটি নিশ্চয়ই অত্যন্ত প্রশংসনীয়। আমি অভিনন্দন জানাই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, স্কুলের সকল প্রাক্তন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের। এটি নিশ্চয়ই সকলের জন্য আজকে একটা খুব স্মরণীয় দিন এবং সবার একটা সক্রিয় উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ, সেটি আজকের দিনটিকে আরো সুন্দর, আরো আনন্দময় করে তুলেছে, আরো তাৎপর্যময় করে তুলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটিএস এবং এর অঙ্গ সংস্থা সিটিআইএস এখানে শিক্ষার্থীরা তাদের জীবনের একটা খুব আনন্দময় অংশ, একটা খুব সুন্দর সময় তারা অতিবাহিত করেছে এবং শৈশবের যে আনন্দদায়ক স্মৃতি, তার পাশাপাশি তারা জ্ঞান অর্জন করেছে, দক্ষতা অর্জন করেছে। আমি নিশ্চিত যে এই দক্ষতাগুলোর কথা আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সিইও তিনি বিশেষভাবে বললেন। আমি মনে করি যে এগুলোই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যেটি আমাদের জাতির পিতা বলেছিলেন স্বাধীনতার পরপরই তিনি যখন যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে তৈরি করছিলেন, গড়ে তুলছিলেন, তখন তিনি বলেছিলেন যে শিক্ষাই হচ্ছে আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন যে সেই সোনার বাংলা গড়বার প্রধানতম হাতিয়ার। এবং আমরা তার যে শিক্ষা ভাবনা, সেটাকে যদি দেখি, সেই একেবারে 1949 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, তখন শিক্ষা সম্পর্কে তার ইশতেহারে যে কথা বলা হয়েছিল, 54 সালের যে নির্বাচন হয়েছিল যুক্তফ্রন্টের, সেখানে যা বলা হয়েছিল, পুরো ইতিহাসের সময়টা জুড়ে শিক্ষা নিয়ে যেসব কথা বলা হয়েছে, এবং বিশেষ করে 70 সালে যে আমাদের ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধুর যে বক্তৃতা, প্রাক নির্বাচনী বক্তৃতা, সেই বক্তৃতায় তিনি যা বলেছিলেন সেগুলো যদি আমরা দেখি, এই শিক্ষা সম্পর্কে তিনি কি ভাবতেন, তার কি দর্শন ছিল, সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেছিলেন যে শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ, এবং যখন পৃথিবীতে খুব এরকম কথা ছিল না যে জিডিপির কত অংশ শিক্ষার বিনিয়োগ করা দরকার, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের দেশে আমাদের জিডিপির অন্তত 4% শিক্ষায় বিনিয়োগ করা দরকার।
এখন বলা হয় সারা বিশ্ব এখন বলে যে অন্তত শতকরা 6 ভাগ জিডিপি শিক্ষায় দেওয়া দরকার। আমরা এখন পর্যন্ত শতকরা 3 ভাগের বেশি এখনো পাচ্ছি না। হয়তো আমাদের যখন আমরা আমাদের এই দেশটিকে উন্নত করবার যে পর্যায়ে এখন আমরা রয়েছি, আমাদের অবকাঠামোগত উন্নয়নে অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, আমাদের বিদ্যুৎ, এগুলোর জন্য যত খরচ করতে হচ্ছে, একটি সময় আসবে যখন খুব শিগগিরই হয়তো যখন আমাদের এই মেগা প্রজেক্টগুলো হয়ে যাবে, তারপরে আমি আশা করি যে শিক্ষাই হবে আমাদের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এবং সেখানে অনেক বেশি বিনিয়োগ আমরা করতে পারি। তবে আবার এটিও ঠিক যে আমরা যে বিনিয়োগ করছি আমাদের যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, যে অর্থ ব্যয় করছি আমাদের বিদ্যুতের উৎপাদনে, যে বিনিয়োগ করছি আমরা খাদ্য উৎপাদনে, পুষ্টি নিশ্চিতকরণে, যে অর্থ আমরা ব্যয় করছি আমাদের এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে, এর সব কিছুরই কিন্তু একটা সরাসরি প্রভাব আছে আমাদের শিক্ষার উপরে। কাজে এমন নয় যে শুধু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা নিয়ে যে দুটো মন্ত্রণালয় কাজ করে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, শুধু এই দুটো মন্ত্রণালয়ের বাজেটের হিসাবেই আমাদের শিক্ষার পুরো হিসেব নয়। আমাদের মানব সম্পদ উন্নয়নে আরও প্রায় 26টি মন্ত্রণালয় কাজ করে। কাজে সেই পুরো হিসেবটি ধরলে আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা আমাদের বাজেটে প্রায় 17 ভাগ এবছরও আমরা বিনিয়োগ করছি। সেই হিসেবে আমরা খুব পিছিয়ে নেই, বিশ্বের যেই প্রত্যাশা তার থেকে আমরা খুব পিছিয়ে নেই। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটি ঔপনিবেশিক একটা শিক্ষা ব্যবস্থা, এবং সেই শিক্ষা ব্যবস্থা তার ভাষাই ছিল কেরানি পয়দা করার শিক্ষা ব্যবস্থা। এবং তিনি বলেছিলেন একটা স্বাধীন দেশ এইরকম শিক্ষা ব্যবস্থা দিয়ে তার যে উদ্দিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারে। তিনি বলেছিলেন স্বাধীন দেশের উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা হতে হবে। সেজন্যই একজন প্রথিতযশা বিজ্ঞানী, শিক্ষাবিদ ডক্টর পদ্ধতি খুদাকে প্রধান করে তিনি একটি শিক্ষা কমিশন করে দিয়েছিলেন এবং তারই দিক নির্দেশনায় সেই শিক্ষা কমিশনটি কাজ করে এবং সেই রিপোর্টটি তারা 74 সালে সেটি হস্তান্তর করে। কিন্তু 75 সালে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করবার পর সেই শিক্ষা নীতি আর বাস্তবায়িত হয়নি এবং আমরা দীর্ঘদিন সেই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তা দিয়েই কিন্তু চলেছি। বঙ্গবন্ধু কন্যা যখন 96 সালে দেশ পরিচালনার দায়িত্বে আসে, তারপরে নতুন করে আবার শিক্ষাকে নিয়ে বঙ্গবন্ধু দেখানোর পথে আমাদের পথ চলা শুরু হয়েছে। 2010 সালে আমরা নতুন শিক্ষা নীতি করেছি, সেটি একেবারেই বঙ্গবন্ধুর সেই প্রদর্শিত পথেই। এবং আজকে আমরা যে শিক্ষানীতি অনুসরণ করছি সেখানে আমরা চাইছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হবে, প্রযুক্তি বান্ধব হবে, প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, এমনকি প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে। আমরা চাই তারা মানবিক মানুষ হবে, তারা সৃজনশীল হবে এবং তারা দক্ষ যোগ্য মানুষ হবে, সুনাগরিক হবে, বিশ্ব নাগরিক হবে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উপরে জোর দিতে, এবং আজকে আমরা যদি বিশ্বের যত উন্নত দেশের দিকে তাকাই, যে দেশ যত বেশি উন্নত সেই দেশে কিন্তু কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় তত বেশি শিক্ষার্থী ভর্তি হয়। আমাদের এখানে মনে করা হয় যে বোধহয় কম মেধাবী শিক্ষার্থী এবং যারা দরিদ্র পরিবারের সন্তান বোধহয় তারাই শুধু কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় যাবে। পৃথিবীর চিত্রটি কিন্তু তা নয়। তাই আমি আশা করি যে আমাদের এই মানসিকতার পরিবর্তন হবে, আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং আমাদের অনেক বেশি শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তারা এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় সবাই আসবে। বঙ্গবন্ধু আরও চেয়েছিলেন যে প্রকৌশল, চিকিৎসা এবং কৃষিতে যেন আমরা মনোযোগী হই। আমরা সেটি হবার চেষ্টা করছি। দেশে এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, চিকিৎসার জন্য অনেকগুলো চিকিৎসার কলেজ শুধু নয়, অনেকগুলো চিকিৎসার বিশ্ববিদ্যালয়, চিকিৎসা বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। একই সঙ্গে
তিনি বলেছিলেন যে দারিদ্র যেন কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। এবং আমরা ঠিক সেভাবেই চেষ্টা করছি। আমরা চাই যে যদি কোনো শিক্ষার্থী মেধাবী কিন্তু দরিদ্র হয় এবং সে যদি উচ্চশিক্ষায় যেতে চায়, সেখানে রাষ্ট্র তার দায়িত্ব নেবে। এবং আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোকে শিক্ষায় আমরা অনেক বিনিয়োগ করছি, কিন্তু সেখানে শিক্ষার্থীদের দিক থেকে এবং সেখানে খরচের যে পরিমাণটি সেটি একেবারে খুবই নগণ্য। পৃথিবীর আর কোথাও আসলে এইভাবে এত কম পয়সায় কোথাও উচ্চশিক্ষা হয় না।